আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে তোমাদের যত রকমের ভুল ধারণা আছে, যত রকমের কোশ্চেন আছে, কনফিউশন আছে সবকিছু ক্লিয়ার করার চেষ্টা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি হচ্ছে গত বছরের যেই ভর্তি নির্দেশিকা সেটা ওপেন করে রাখছি। আমি তোমাদের সব ধরনের প্রশ্নের উত্তর অথবা কনফিউশন এই ভর্তি নির্দেশিকা অনুসারে হচ্ছে দেওয়ার ট্রাই করব, মানে ক্লিয়ার করার ট্রাই করব। সো আশা করি তোমরা সবাই বুঝতে পারবা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে, শুরুতে যদি আসি যে দেখো এক একটা অনুষদের আন্ডারে কি কি ডিপার্টমেন্ট আছে এবং সেই ডিপার্টমেন্টগুলোতে কত হচ্ছে আসন সংখ্যা, সিট সংখ্যা, সেটা সবকিছু এখানে ক্লিয়ারলি বলা আছে। তো তুমি যদি এখানে দেখো যে টোটাল সিট সংখ্যাটা হচ্ছে 1851। তার মধ্যে এই 1851টা সিটই কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য না। কারণ হচ্ছে যেমন আমি যদি বলি, যেমন এই যে দেখো ভূগোল ও পরিবেশ এই ডিপার্টমেন্টটাতে দেখো বলতেছে বিজ্ঞান শাখা থেকে হচ্ছে 50 জনকে নিবে, মানবিক অথবা সাধারণ শাখা থেকে 25 জন, আর ব্যবসায় শিক্ষা শাখা থেকে নিবে হচ্ছে 5 জন। ঠিক আছে? তার মানে হচ্ছে যদিও টোটাল সিট হচ্ছে 851, তারপরেও কিন্তু সবার, মানে এই টোটাল 851টা সিটই কিন্তু আসলে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য না, অ্যাকচুয়ালি আরো কম, এখান থেকে আর একটু কম। ওকে, তাহলে ফার্স্ট হচ্ছে এটা একটু বুঝতে হবে, ঠিক আছে, যে তোমাদের সিট আসলে 851টার থেকেও, 1851টা থেকেও কিন্তু আসলে কম। ওকে, আচ্ছা, তারপরে যদি আমি আরেকটা কথা যদি একটু বলি, যেমন এখানে দেখো বলা আছে যে বিজ্ঞান ইউনিটভুক্ত বিভাগসমূহে মানবিক অথবা সাধারণ ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য নির্ধারিত আসন সংখ্যা যদি পূর্ণ না হয়, সেক্ষেত্রে বিজ্ঞান ইউনিট থেকে হচ্ছে কি তোমার খালি আসনগুলো পূর্ণ করা হবে। তার মানে যদি ধরো এই ভূগোল ও পরিবেশ এখানে প্রথমে বিজ্ঞান শাখা থেকে 50 জনকে নিল, তারপরে বাকি 30 জনকে নিবে এই মানবিক শাখা থেকে আর ব্যবসায় শিক্ষা শাখা থেকে। এখন ধরো যে ওই 30 জন পূর্ণ হইল না, ঠিক আছে, সামহাও হচ্ছে কিছু ফাঁকা থাকলো। তো এই ফাঁকা শিক্ষা মানে যে ফাঁকা আসনগুলা সেগুলা কিন্তু ফিল আপ করবে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের থেকে। ঠিক আছে? তো এইটা হচ্ছে বুঝাচ্ছে এখানে। তারপরে এখানে যেটা দেওয়া আছে যে প্রাথমিক আবেদন কিভাবে করবা সেটা ডিটেলসে বলা আছে। আচ্ছা, তারপরে আসি ভর্তির ন্যূনতম যোগ্যতা। তো এখানে দেখো বলা আছে যে 2023 সালে তোমার বেসিক্যালি এইচএসসি দেওয়া লাগবে, এটা বোঝাচ্ছে এখানে যে এইচএসসিটা তোমার 2023 সালে হইতে হবে। যেহেতু এটা 23 সালের হচ্ছে ভর্তি নির্দেশিকা, সো এখানে 23 সাল দেওয়া, তোমাদের সময় এটা লেখা থাকবে 24 সাল। অর্থাৎ শুধুমাত্র ওই বছরের এইচএসসি পরীক্ষার্থীরাই কিন্তু ঢাবি ভর্তি পরীক্ষার জন্য এপ্লাই করতে পারবে। ঠিক আছে? এর আগের সালে যদি কেউ থাকে তাহলে তারা কিন্তু এপ্লাই করতে পারবে না। ওকে? আর যেটা বলা হচ্ছে এখানে যে তোমার 2018 থেকে 2021 সাল পর্যন্ত এসএসসি হইতে হবে। তার মানে এমনও হইতে পারে যে যদি কারো এসএসসি হচ্ছে 2020 সাল থাকে, আ বাট এইচএসসি হচ্ছে 23 সালে, তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে। হতে পারে কোনো কারণে সে 22 সালে এইচএসসি দিতে পারে নাই, সে 23 সালে গিয়ে এইচএসসি দিছে। তো এইচএসসিটা ওই সালে হওয়াটা ম্যান্ডেটরি, বাট এসএসসিটা তার 2 বছর আগেই হইতে হবে এমন কোনো আ মানে শর্ত কিন্তু এখানে দেওয়া নাই। এটা ভ্যারি করতেছে। ঠিক আছে? ওকে, তারপরে জিপিএর একটা হিসাব আছে। যেমন এখানে বলতেছে মাধ্যমিক, এসএসসি ও উচ্চ মাধ্যমিক এই ২ টা মিলে তোমার হচ্ছে কত ন্যূনতম ৮ থাকতে হবে জিপিএ। বাট ইন্ডিভিজুয়ালি হচ্ছে 3.5 থাকতে হবে। অবশ্যই 4th সাবজেক্ট সহ। এখানে কিন্তু তোমাদের যে টোটাল জিপিএটা দেওয়া হয়, তোমরা তোমাদের একাডেমিক ট্রান্সক্রিপ্টটা দেখতে পাবা। তো তোমাদের কিন্তু ২ টা জিপিএ দেওয়া হয়। একটা হচ্ছে জিপিএ উইথআউট 4th সাবজেক্ট, জিপিএ উইথ 4th সাবজেক্ট। ঠিক আছে? তো ২ টা জিপিএ থাকে। তো তোমাদের কিন্তু হচ্ছে এই যে বলছে চতুর্থ বিষয় সহ, অর্থাৎ জিপিএ উইথ 4th সাবজেক্ট যেটা সেটা কাউন্ট করবে এবং সেটাই 3.5 থাকতে হবে মিনিমাম, বোথ এসএসসি অ্যান্ড এইচএসসি। আর ২ টা মিলে তোমার হচ্ছে ন্যূনতম ৮ থাকতে হবে। ঠিক আছে? এখানে একটা বিষয় আমি একটু ক্লিয়ার করি। আ অনেকের একটু কনফিউশন থাকতে পারে। সেটা হচ্ছে ধরো ২ টা মিলে তোমার যোগফল ৮ এর, মানে মিনিমাম ৮ এই ক্রাইটেরিয়া ফিল আপ করতেছে। ঠিক আছে? বাট হয়তোবা কোনো একটা 3.5 এর নিচে, তাহলে কিন্তু তুমি পরীক্ষা দিতে পারবা না। এটা সহ মানে এটা তোমার 3.5 ও হচ্ছে ফিল আপ করতে হবে, সাথে ২ টা মিলে ৮ মিনিমাম থাকতে হবে। আমি বুঝাতে পারছি? এটা হচ্ছে বিষয়টা। ওকে? তারপরের যেই ইম্পোর্টেন্ট জিনিস সেটা হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে পরীক্ষার মোট সময় হচ্ছে তোমার ১.৫ ঘন্টা। আর টোটাল নাম্বারটা হচ্ছে ১০০, তার মধ্যে ৬০ নাম্বার হচ্ছে এমসিকিউ, ৪০ নাম্বার হচ্ছে রিটেন। এমসিকিউ পরীক্ষা ৪৫ মিনিট আর লিখিত পরীক্ষা হচ্ছে বা রিটেন পরীক্ষা হচ্ছে ৪৫ মিনিট। ঠিক আছে? তো এখানে কিন্তু আলাদা, আলাদা হিসাব হবে। অর্থাৎ তোমার যে ১.৫ ঘন্টা সেটা কিন্তু তুমি একদম মানে আ ১.৫ ঘন্টা হিসেবে হিসাব হবে না। তোমাদের ৪৫ মিনিট, ৪৫ মিনিট করে হিসাব হবে। ঠিক আছে? তোমাদের ১ম এ হচ্ছে আ
তোমাদের ওএমআর শিট দিবে, তারপরে রিটেন পরীক্ষার খাতা দিবে, দেন গিয়ে হচ্ছে তোমাদের প্রশ্নপত্র দিবে। পরীক্ষার জাস্ট 5 মিনিট, পরীক্ষা শুরু হওয়ার 5 মিনিট আগে বা তোমার পরীক্ষা যখন শুরু হবে, যখন বেল যখন ঘন্টা দিবে তখন অথবা তোমাদের প্রশ্নপত্র দিবে, এবং প্রশ্নপত্র দেখবা তোমাদের বোথ এমসিকিউ রিটেন একসাথেই থাকবে। কিন্তু তোমাদের ৪৫ মিনিট পরেই কিন্তু এমসিকিউ যেই ওএমআর শিটটা সেটা কিন্তু নিয়ে যাবে। তো তোমাদের কিন্তু আগে এমসিকিউটা আনসার করতে হবে, দেন গিয়ে তোমরা রিটেন আনসার করবা। ঠিক আছে? তো এখানে অনেকের একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে রিটেনটা কি আমি মানে এমসিকিউ যদি আমার ৪৫ মিনিটের আগে শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমি রিটেনটা শুরু করতে পারবো কিনা? তো এখানে যদি আমি ভর্তি নির্দেশিকার কথা বলি, এখানে আসলে ক্লিয়ারলি এরকম কোনো নির্দেশনা দেওয়া নাই। মানে হ্যাঁ, না কিছুই বলা নাই। তো আমার যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে তোমরা হলের যে টিচার থাকবে সেই টিচারকে তোমরা একটু জিজ্ঞেস করে নিবা। ঠিক আছে? যে আমরা আসলে শুরু করতে পারবো কিনা। কারণ এটা আমি যতদূর শুনছি এটা আমি মিক্স অ্যান্সার পাইছি। যাদেরকে জিজ্ঞেস করছি বা আমার গত ২ বছরের স্টুডেন্ট, গত ২ বছর যাদেরকে পড়াইছি তাদের থেকে যতটুকু শুনছি যে একেকজন থেকে আমি একেক রকম ফিডব্যাক পাইছি। কেউ বলে যে হ্যাঁ, রিটেন শুরু করতে পারে ৪৫ মিনিটের আগে। আবার কেউ বলে যে না, একদম ওএমআর শিট যখন নিয়ে যায় তারপরে গিয়ে রিটেন লেখাটা শুরু করতে হয়। এর আগে শুরু করা যায় না। তো এটা আসলে হল ভেদে, তারপর হচ্ছে কোথায় পরীক্ষা দিচ্ছ সেই ভেদে আসলে বিভিন্ন রকম হইতে পারে। তো তুমি যেখানেই পরীক্ষা দাও, যেই হলেই পরীক্ষা দাও, তুমি আসলে তোমার যদি এমসিকিউ ৪৫ মিনিটের আগে শেষ হয়ে যায়, তুমি হচ্ছে হলের টিচারকে আগে জিজ্ঞেস করে নিবা যে আমি হচ্ছে ৪৫ মানে রিটেনটা শুরু করতে পারি কিনা। যদি টিচার অনুমতি দেয় তাহলে তো ভালো, শুরু করলা। আর অনুমতি না দিলে তোমার ওএমআর শিট পর্যন্ত মানে ৪৫ মিনিট ওএমআর শিট নেওয়া পর্যন্ত বা ৪৫ মিনিট পর্যন্ত তোমার ওয়েট করতে হবে। তারপরে গিয়ে রিটেন শুরু করতে পারবা। ঠিক আছে? আর তুমি হচ্ছে ভর্তি পরীক্ষায় কোনো রকম ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। সেটা তো অলরেডি তোমরা হয়তোবা সবাই জানো আশা করি। আচ্ছা, তারপরে ইম্পোর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই যে এই জায়গায় এসে অনেকের ঝামেলাটা হয় যে 4th সাবজেক্টের বদলে কোনটা অ্যান্সার করা যাবে? বা বাংলা ইংলিশ ২ টাই অ্যান্সার করা যাবে কিনা? অনেকের এরকম ধারণা যে বাংলা ইংলিশ ২ টাই অ্যান্সার করা যায়, বাট অ্যাকচুয়ালি না। তোমার যেকোনো একটা অ্যান্সার করতে হবে 4th সাবজেক্টের বিপরীতে। ঠিক আছে? ধরো তোমাদের যাদের 4th সাবজেক্ট হচ্ছে বায়োলজি, তাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই ৩ টা মাস্ট আনসার করতেই হবে। ঠিক আছে? দেন তুমি হচ্ছে বায়োলজির পরিবর্তে গিয়ে বাংলা অথবা ইংলিশ যেকোনো একটা অ্যান্সার করতে পারবা। ওকে? তোমাদের যাদের 4th সাবজেক্ট হচ্ছে ম্যাথ, সেই ক্ষেত্রে তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই ৩ টা মাস্ট আনসার করতেই হবে। তোমরা ম্যাথের পরিবর্তে বাংলা অথবা ইংলিশ আনসার করতে পারবা। ঠিক আছে? তো যেকোনো একটা, বাংলা না হয় ইংলিশ। ২ টা কখনোই তুমি অ্যান্সার করতে পারবা না। ওকে? আচ্ছা। তারপরে আরেকটা বিষয় যেটা এখানে এটার সাথে রিলেটেড সেটা হচ্ছে বায়োলজি অ্যান্সার না করলে আমি কি সাবজেক্ট পাবো না? মানে কি সাবজেক্টে এপ্লাই করতে পারবো না? ম্যাথ অ্যান্সার না করলে আমি কি সাবজেক্ট এপ্লাই করতে পারবো না? এই বিষয়টা একটু পরেই আসবে। আমি ডিটেইলসে দেখায় দিব। তার আগে দেখি আর কিছু আছে কিনা বলার মতো। এগুলো তো বলছি, ৬০ নাম্বার, ৪৫ মিনিট এগুলো অলরেডি বলা আছে। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস হচ্ছে এই যে তোমার নেগেটিভ মার্কিং যেটা 0.25 নাম্বার কাটা যাবে এমসিকিউর জন্য। রিটেনের ক্ষেত্রে তোমরা জানো যে কোনো নেগেটিভ মার্কিং নাই। বাট যখন এমসিকিউ আসবে সেখানে হচ্ছে নেগেটিভ মার্কিং এর বিষয়টা চলে আসবে। এবং এটা শুধু ঢাবির পরীক্ষার জন্য না, এটা হচ্ছে তুমি যত জায়গায় অ্যাডমিশন পরীক্ষা দিবা এবং যত জায়গায় এমসিকিউ পরীক্ষা থাকবে সব জায়গায় হচ্ছে 25% নাম্বার তোমার কাটা যাবে। মানে নেগেটিভ মার্কিং হবে আরকি। ঠিক আছে? সো এই বিষয়টা একটু মাথায় রাখবা। তারপরে আরেকটা ইম্পোর্টেন্ট জিনিস, এই যে পাস নম্বর নিয়ে অনেকের ঝামেলা লাগে যে আলাদা পাস নাকি টোটাল মিলে পাস। এখানে আসলে ২ টাই আছে। তোমার এমসিকিউ পরীক্ষায় আলাদা পাস করতে হয়, সেই নাম্বারটা হচ্ছে ২৪। তারপরে রিটেন পরীক্ষাতেও আলাদা পাস করতে হয়, সেই নাম্বারটা হচ্ছে ১২। এবং ২ টা মিলেও তোমাকে আলাদা পাস করতে হবে, সেটা হচ্ছে যে ১০০ র মধ্যে ৪০ পাইতে হবে। ঠিক আছে? সো আমি যদি আরেকটু একটু ডিটেইলস এ বলি, সেটা হচ্ছে এই ৩ টাই তোমাকে ফিল আপ করতে হবে। ধরো তোমার যদি এমন হয় তুমি ১০০ র মধ্যে ৪০ এর উপরে পাইছো। ধরো লেটস সে কেউ ৫০ পাইছে। ঠিক আছে? বাট তার হচ্ছে রিটেনের অংশের নাম্বারটা কম। মানে হয়তোবা রিটেন সে খারাপ করছে, সে রিটেনে হয়তো ১২ থেকে কম পাইছে, এমসিকিউ তে ভালো করছে। ঠিক আছে? ২ টা মিলে তার ৪০ এর উপরে নাম্বার, এমসিকিউর নাম্বারটা ২৪ এর বেশি বা রিটেনের নাম্বারটা ১২ এর কম, তাহলে কিন্তু সে ভর্তি মানে আ কি বলে ঢাবির শিক্ষার্থী বা তোমার চান্স পাওয়ার জন্য কিন্তু এলিজিবল হবে না। ওকে? তোমার এই ৩ টা ক্রাইটেরিয়াই ফিল আপ করতে হবে। তোমার এমসিকিউতে অবশ্যই মিনিমাম ২৪ পাইতে হবে। রিটেন অংশে অবশ্যই মিনিমাম ১২ পাইতে হবে। আর টোটাল ১০০ র মধ্যে তোমাকে মিনিমাম ৪০ পাইতে হবে। ঠিক আছে? ওকে? আচ্ছা, এটা একটা গেল। তারপরে যেটা সেটা হচ্ছে ধরো তুমি হচ্ছে এমসিকিউতে ২৪ এর বেশি পাইলেই যে তোমাকে তোমার রিটেন খাতা দেখা হবে এটাও কিন্তু না। কারণ দেখো বলা আছে এই যে তোমার বিজ্ঞান ইউনিটের মোট আসনের কমপক্ষে ৫ গুণ। এই যে ৫ গুণ কথাটা বলা আছে। ওকে? তার মানে হচ্ছে কি যে তুমি যদি দেখো যে টোটাল সিট হচ্ছে ১৮৫১ টা। এই ১৮৫১ কে তুমি যদি ৫ গুণ করো তাহলে দেখবা যে তোমার
হয়তো ৯,০০০ থেকে ১০,০০০, মানে এরকম মাঝামাঝি কোনো একটা সংখ্যা আসবে আরকি। ওকে? তো এরকম সংখ্যক হচ্ছে খাতা দেখা হবে। তো তুমি যদি মানে রাউন্ড ফিগারও ধরো, ১০,০০০ খাতা দেখা হবে, যদি আমি রাউন্ড ফিগারও বলি ১০,০০০ খাতা দেখা হবে। তাহলে এখন ওই ১০,০০০ সিলেক্ট করবে কিভাবে? ওই ১০,০০০ সিলেক্ট করবে এমসিকিউর নাম্বারের ভিত্তিতে। সো এখানে এমসিকিউর নাম্বারটা কিন্তু ইম্পোর্টেন্ট। মানে এমসিকিউতে ভালো করাটা কিন্তু ইম্পোর্টেন্ট। ঠিক আছে? কম্পেয়ার টু রিটেন। রিটেনে তুমি খারাপ করতে পারো, সমস্যা নাই। কিন্তু মানে সমস্যা নাই বলতে যে অবশ্যই ১২ র নিচে যাতে না যায়। অবশ্যই ১২ র উপরে থাকতে হবে। ঠিক আছে? তো রিটেন একটু অনেকের খারাপ হইতে পারে, সমস্যা নাই। বাট তোমরা যাতে এমসিকিউটা অনেক ভালো নাম্বার একটা তুলতে পারো। ওকে? আচ্ছা, আমি যদি এখানে একটু কাটমার্ক নিয়ে একটা আইডিয়া দেই। যেমন আ আমি যতটুকু দেখছি আমার আমি পরীক্ষা দিছি হচ্ছে ২০-২১ সেশনে। এরপর থেকে ২১-২২, ২২-২৩, ২৩-২৪ এ চলে গেছে। তোমরা হচ্ছে ২৪-২৫ সেশনে পরীক্ষা দিবা। সো এই যে আমার সময় থেকে এই যে ৪ টা বছর গেল, এই ৪ টা বছরে যতটুকু আমি দেখছি যে আমার অপিনিয়ন হচ্ছে তুমি যদি এমসিকিউতে 45 অ্যারাউন্ড তুলতে পারো, হ্যাঁ, এটা অবশ্যই কোয়েশ্চেন ভেদে ডিপেন্ড করবে। কারণ একেক বছর কোয়েশ্চেন একেক রকম হয়। তারপরেও মানে মোটামুটি ডিউর মানে ঢাবিতে যেরকম নরমালি কোয়েশ্চেন হয়, সেই হিসেবে আমি বলতেছি যে 45 একটা গুড মার্কস। ভালো একটা মার্কস তোমার রিটেন খাতা দেখার জন্য। ঠিক আছে? বা ওই যে বললাম যে ৯,০০০, ১০,০০০ খাতা দেখবে, সেই ৯,০০০, ১০,০০০ এর মধ্যে থাকার জন্য ৪৫ হচ্ছে একটা ভালো মার্কস। ঠিক আছে? ৬০ এর মধ্যে ৪৫। এটা ৪০ ও হইতে পারে, এটা ৩৭, ৩৮ ও নামতে পারে। ঠিক আছে? বাট আমি বললাম যে তোমার ৪০ থেকে ৪৫, বা আমি বলব অ্যারাউন্ড 45। অ্যারাউন্ড 45 হচ্ছে একটা ভালো মার্কস। খুব ভালো একটা পজিশন পাওয়ার জন্য বা তোমার সেফ থাকার জন্য। ঠিক আছে? ওকে। সো এই বিষয়টা গেল। আশা করি বুঝাতে পারছি এই বিষয়টা। তারপরে যদি আসি এই যে মেধা স্কোর ও মেধাক্রম। এখানে দেখো বলা হচ্ছে মোট ১২০ নাম্বার। তো এই ১২০ নাম্বার কোত্থেকে আসতেছে? ১০০ নাম্বার তুমি পরীক্ষা দিচ্ছ হলে বসে। তোমার ৬০ মার্কের এমসিকিউ আর ৪০ মার্কের হচ্ছে রিটেন, ওটাতে ১০০ মার্ক। আর ২০ নাম্বার আসবে হচ্ছে তোমার জিপিএ এর ভিত্তিতে। এই যে এসএসসির এই যে মাধ্যমিক, এই জিপিএটাকে হচ্ছে তোমার ২ দিয়ে গুণ করবে। জি, আবার এটা কাজ করতেছে না কেন? আচ্ছা, যাই হোক, এটা তো দেখতেই পাচ্ছ যে এখানে ২ দিয়ে গুণ করবে। দেখি অন্য একটা কালার নেই। কাজ করতেছে না, যাই হোক। আর যেই এইচএসসি সেটাকে হচ্ছে ২ দিয়ে গুণ করবে। যেখানে কাজ করতেছে। যাই হোক, এটা কাজ করতেছে কেন আমি I don't know. আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছ এই যে এখানে যে ২ দিয়ে বলা আছে যে তোমার এসএসসির জিপিএটাকে ২ দিয়ে গুণ দিবে, এইচএসসি জিপিএটাকে হচ্ছে ২ দিয়ে গুণ দিবে। ওকে? তো এখন এখানে এই এসএসসিতে তুমি যদি ৫ পেয়ে থাকো তাহলে তোমার জিপিএর ওই এসএসসি জিপিএর জন্য ১০ মার্ক কাউন্ট হবে, এইচএসসি জিপিএর জন্য ১০ মার্ক কাউন্ট হবে। বা তুমি যাই পাবা তাকে ২ দিয়ে গুণ করে যা আসবে ওইটাই হচ্ছে কাউন্ট হবে। ঠিক আছে? এই টোটাল হচ্ছে ১২০ মার্ক। এই টোটাল ১২০ মার্কের মধ্যে তুমি যত পাবা সেই হিসেবে তোমার হচ্ছে একটা মেরিট পজিশন আসবে। ঠিক আছে? এখন এখানে একটা নোট আমি বলব, সেটা হচ্ছে অনেকে এটা মনে করো যে তোমরা যদি বায়োলজি অথবা ম্যাথ মানে ওই বায়োলজি, ম্যাথ এগুলো না দাগায় যদি হচ্ছে তোমরা বাংলা অথবা ইংলিশ অ্যান্সার করো, তাহলে মানে অনেকের ধারণা যে বাংলা ইংলিশ অ্যান্সার করলে তোমার মেরিট পজিশনের দিক দিয়ে পিছায়া থাকবা। এটা কমপ্লিটলি একটা রং আইডিয়া। ভুল ধারণা কমপ্লিটলি। ঠিক আছে? এরকম মানে বিশ্বাস করা যাবে না। ওকে? এরকম কিছু কিন্তু বলা নাই ভর্তি নির্দেশিকাতে। সো এটা হচ্ছে কি জাস্ট বলা আছে তুমি ১২০ নাম্বার, যে টোটাল ১২০ নাম্বার, ১২০ নাম্বারের মধ্যে তুমি কত পাচ্ছ সেই হিসেবে তোমার মেরিট পজিশন দিবে। ঠিক আছে? তুমি কোন সাবজেক্ট আনসার করছো এইটা কিন্তু ম্যাটার করে না এই জায়গায়। ওকে? আশা করি বুঝাতে পারছি। জাস্ট নাম্বার এখানে। এখানে সাবজেক্ট ম্যাটার করতেছে না যে কোন সাবজেক্টে তুমি আনসার করছো। ওকে? তারপরে যেটা এখানে বলা আছে যে মেধা স্কোর যদি সমান হয় তাহলে হচ্ছে কিভাবে টাইটা ব্রেক করবে সেই রুলস গুলা বা সেই সিরিয়াল গুলা দেওয়া আছে। এটা তোমরা পড়লেই হচ্ছে বুঝতে পারবা। এখানে আমি কিছু না বলি। আচ্ছা, তারপরে এই যে এখানে আছে যে কি ক্রাইটেরিয়া থাকা লাগবে একেকটা ডিপার্টমেন্ট চয়েস দেওয়ার জন্য। তো এটা আর বিস্তারিত বলার আগে তোমাদের জন্য একটু বলে রাখি, সেটা হচ্ছে অলরেডি আমি এই যে প্লেলিস্টটা অ্যাডমিশন প্রিপারেশন গাইডলাইনের আন্ডারে আরো ২ টা ভিডিও করে রাখছি। একটা হচ্ছে প্রশ্ন ব্যাংক কিভাবে সলভ করা উচিত সেটা আছে। তারপরে হচ্ছে আরেকটা ভিডিও আমি করছি যে ভার্সিটির জন্য কিভাবে বায়োলজি পড়া উচিত, স্পেশালি ঢাবি রিটেনের জন্য কিভাবে বায়োলজি পড়া উচিত সেটা নিয়ে আমি ডিসকাস করছি। এটা আমি মনে করি আমি নিজে হচ্ছে যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া স্টুডেন্ট ছিলাম। তো আমি মনে করি ওই ভিডিওটা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ এবং পাশাপাশি বায়োলজি প্রিপারেশন নিচ্ছ ঢাবির জন্য তাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। সো তোমরা ওটা দেখতে পারো। এছাড়াও যারা হচ্ছে ভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ বা যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারা ঢাবি রিটেনের জন্য কিভাবে প্রিপারেশন নিবা বা ঢাবি রিটেনের জন্য অ্যাকচুয়ালি কিভাবে পড়া উচিত সেই বিষয়ে একটা গাইডলাইন পেতে পারো আমার ওই ভিডিওটা দেখলে। সো আমি হচ্ছে আই বাটনে হচ্ছে এই প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে রাখবো। এছাড়াও তোমরা হচ্ছে ডেসক্রিপশন বক্সে গিয়েও আ আ লিঙ্ক পেয়ে যাবা ডেসক্রিপশন বক্সে গেলে। ওকে? সো দেখলে আশা করি একটা ভালো আইডিয়া পাবা। ওকে?
ঠিক আছে, তাহলে যেটা বলতেছিলাম যে এখানে দেখো যে তোমার একেকটা অনুষদের আন্ডারে যে ডিপার্টমেন্টগুলা সেখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে। যেমন আমি যদি ফিজিক্সের কথা বলি, এখানে দেখো ফিজিক্সে বলা আছে যে তোমার গ্রেড থাকতে হবে এইচএসসির গ্রেড, অবশ্যই কিন্তু এইচএসসি গ্রেড, এখানে এসএসসি গ্রেড নিয়ে কোনো কাজ নাই। ওকে, এইচএসসি গ্রেড হচ্ছে তোমার এ থাকতে হবে, ফিজিক্সেও এ থাকতে হবে, তারপরে ম্যাথেও এ থাকতে হবে মিনিমাম। আর ভর্তি পরীক্ষায় ফিজিক্সে 12 পাইতে হবে, ম্যাথেও 12 পাইতে হবে। এই 12টা কি, 12টা হচ্ছে যে 25-এর হিসাবে। তোমার এমসিকিউ হচ্ছে 15 আর রিটেন হচ্ছে 10 প্রত্যেকটা সাবজেক্টের জন্য, তাহলে টোটাল 25-এ হচ্ছে তোমাকে 12 পাইতে হবে মিনিমাম। ওকে, এখন দেখো যদি এই 4টা ক্রাইটেরিয়ার মধ্যে কোনো একটা ক্রাইটেরিয়া তোমার মিসিং থাকে, তাহলে কিন্তু তোমার সাবজেক্ট চয়েস লিস্টে ফিজিক্স সাবজেক্টটা কিন্তু তোমার থাকবে না, বা তুমি ফিজিক্স সাবজেক্টে কখনোই অ্যাপ্লাই করতে পারবা না, তোমার মেরিট পজিশন যাই আসুক না কেন। ঠিক আছে? তুমি যদি ১ম ও হও, মেরিটে তুমি যদি ১ম ও হও, কিন্তু হয়তো তোমার হয়তোবা এখানে কোনো একটা গ্রেডে একটু ঘাটতি আছে, কম আছে, বা হয়তো কোনো একটা এই সাবজেক্টে তুমি নাম্বার একটু কম পাইছো। কথার কথা, ঠিক আছে? যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু তোমার ফিজিক্সে কিন্তু মানে তুমি ফিজিক্সে কিন্তু এপ্লাই করতে পারবা না। ঠিক আছে? এখানে এই যে তোমার যে সাবজেক্ট চয়েস, এই সাবজেক্ট চয়েসের সাথে মেরিটের কোনো সম্পর্ক কিন্তু নাই। তোমার মেরিট পজিশন কত এই হিসেবে তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবা না। তোমার সাবজেক্ট চয়েস তখনই তুমি দিতে পারবা যখন এই যে ক্রাইটেরিয়া গুলো দেওয়া আছে, বিভিন্ন ক্রাইটেরিয়া এক একটা ডিপার্টমেন্ট ওয়াইজ, সেই সবগুলা ক্রাইটেরিয়া তোমার ফিল আপ করতে হবে, তাহলেই গিয়ে ওই পার্টিকুলার ডিপার্টমেন্টটাকে তুমি চয়েসে মানে চয়েস হিসেবে দিতে পারবা। আমি বুঝতে পারছি? তোমার এখানে মেরিট পজিশন দিয়ে কোনো মানে মানে আগানো বা পিছানো এরকম কোনো মানে তুমি সুবিধা অ্যাডভান্টেজ নিতে পারবা না কিন্তু। ঠিক আছে? যেমন আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, এই যে জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, এখানে দেখো বলা আছে যে কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই ৩টাতে তোমার বি থাকতে হবে। আর ভর্তি পরীক্ষাতে কেমিস্ট্রি আর বায়োলজিতে মিনিমাম ১০ করে তোমার আনসার মানে সরি মিনিমাম ১০ তোমাকে পাইতে হবে। ঠিক আছে? তাহলে এই যে দেখো টোটাল ৫টা ক্রাইটেরিয়া, এই টোটাল ৫টা ক্রাইটেরিয়ার মধ্যে ৫টাই ফিল আপ করলে তুমি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংটিকে তুমি হচ্ছে সাবজেক্ট চয়েস হিসেবে দিতে পারবা, চয়েস দিতে পারবা আরকি। ঠিক আছে? তোমার মেরিট পজিশন যদি ওই তোমার উপরের দিকেও থাকে, টপ পজিশনেও থাকে, বাট এই ৫টা ক্রাইটেরিয়া যদি একটাও মিসিং থাকে তাহলে কিন্তু তুমি এই সাবজেক্টটা চয়েস হিসেবে দিতে পারবা না। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। তারপরে যেই জিনিসটা আমি ওই যে ওখানে রেখে আসছিলাম সেটা হচ্ছে যে কোন সাবজেক্ট আনসার না করলে কোনটা পাবো না। যেমন দেখো এই যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ দেখো এখানে কি আছে যে বলা আছে যে বায়োলজিতে তোমার ১০ পাইতে হবে। এখন তুমি যদি বায়োলজি আনসার না করো তাহলে কি বায়োলজি ১০ পাবা কখনো? পাবা না। কারণ তুমি তো বায়োলজি আনসার করো নাই। সো বায়োলজি যদি আনসার না করো তাহলে খুব সোজা হিসাব, তোমার হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা তুমি মিস করবা। মানে এই সাবজেক্টে যেই কয়টা সিট, এই কয়টা সিট তোমার মিস হবে। তুমি আসলে এই সাবজেক্টটাতে এপ্লাই করতে পারবা না। ঠিক আছে? সেম ভাবে যদি ফিজিক্সে আসো, ফিজিক্সের ক্ষেত্রে দেখো কি আছে? ফিজিক্সে ১২, ম্যাথে ১২। তার মানে তুমি যদি ম্যাথ আনসার না করো, তাহলে হচ্ছে ফিজিক্স সাবজেক্টটাকে তুমি চয়েস হিসেবে দিতে পারবা না। আবারও একই কথা, মেরিট তোমার যতই হোক। ঠিক আছে? এখানে মেরিট নিয়ে কোনো যায় আসে না। ঠিক আছে? হ্যাঁ, মেরিট যায় আসে কখন? যখন মনে করো যে ১০ জন স্টুডেন্টই ফিজিক্স সাবজেক্টটাকে চয়েস হিসেবে দিল। তে তাহলে দেখো এই যে আমি বললাম শুরুতে যে চয়েস হিসেবে দিল, তার মানে কি অবশ্যই তাদের এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ আছে অলরেডি। এই ৪ টা ক্রাইটেরিয়া তারা পূর্ণ করতে পারছে। এইজন্য তো তারা হচ্ছে ফিজিক্সটাকে চয়েস হিসেবে দিতে পারছে। রাইট? এখন যখন ১০ জন হচ্ছে একই সাবজেক্ট হচ্ছে তোমার চয়েস হিসেবে দিবে, মানে ধরো ফার্স্ট চয়েস বা সেকেন্ড চয়েস কোনটাকে দিল, তারপরে কি করবে? তারপরে কিন্তু তখন গিয়ে মেরিট দেখা হবে যে কে হচ্ছে টপ পজিশনে আছে বা কে হচ্ছে উপরের দিকে আছে। তাকে গিয়ে ফিজিক্স সাবজেক্টটা দিবে। বুঝতে পারছি? এরকম উপর থেকে নিচে আসবে আরকি। ক্লিয়ার বিষয়টা? এটা হচ্ছে ওইভাবে মানে তখন আসবে। বাট যখন তুমি চয়েসটা দিবা, চয়েস দেওয়ার জন্য কিন্তু মেরিট তোমার কাজে আসবে না। তোমার কিন্তু এই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করতে হবে। ক্লিয়ার? আশা করি বুঝাতে পারছি। তাহলে এখন দেখো অনেকের হচ্ছে আ অনেকের আরেকটা জিজ্ঞাসা থাকে, সেটা হচ্ছে যদি আমি ম্যাথ আনসার না করি তাহলে কতগুলা সিট হারাবো? সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ৮০০ র মতো। ৮০০ র একটু কম বেশি হইতে পারে হয়তো। তোমরা হচ্ছে এটা চেক করতে পারো এই যে আসন সংখ্যা হিসাব করে যে কোন যেমন যে দেখলা ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু যদি তুমি ম্যাথ আনসার না করো তাহলে হচ্ছে ফিজিক্স পাবা না। তার মানে কি ১০০ টা সিট তুমি হারাবা। এরকমভাবে তুমি কাউন্ট করো যে কোথায়, কোথায় ম্যাথের ক্রাইটেরিয়া আছে এবং তাদের সিট সংখ্যা কত। সবগুলা যোগ করে দেখো ৮০০ র মতো হবে। ঠিক আছে? তারপরে তুমি যদি বায়োলজি আনসার না করো, তাহলে দেখবা যে ৪৭১ এর মতো ৪৭০-৭১ এরকম কোনো একটা সংখ্যা হবে আরকি। ঠিক আছে? সো এটা অনেক বড় একটা নাম্বার কিন্তু। তুমি আ যেটাই মিস করো না কেন, মানে যেটাই হচ্ছে আনসার না করো তাতে কিন্তু অনেক বড় একটা সংখ্যা তুমি কিন্তু হারাচ্ছ। যেমন এখানে দেখো কি বলা হচ্ছে যে টোটাল কিন্তু ১৮৫১ টা সিট। তো তুমি যদি ম্যাথ আনসার না করো ৮০০ র মতো সিট থাকতেছে না। তার মানে তোমার থাকতেছে অ্যাপ্রক্সিমেটলি ১০০০ সিট থাকতেছে কম্পিটিশন করার জন্য। তারপর তুমি যদি বায়োলজি আনসার না করো ৪৭০ এর মতো সিট হারাচ্ছ। রাইট? সো এখানেও ১৩৫০ এর মতো তোমার সিট বাকি থাকতেছে আর। ওকে?
সো এটা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবা। কারণ হচ্ছে দেখো তুমি যদি কম্পিটিশনে যাওয়ার আগেই কম্পিটিশন থেকে পিছিয়ে থাকতেছো। যদি মানে বায়োলজি বা ম্যাথ অ্যান্সার না করো। ঠিক আছে? তো আমার সাজেশন থাকবে যদি তোমাদের একদম খুব বেশি সমস্যা না থাকে তাহলে তোমরা ম্যাথ, বায়োলজি ২ টারই প্রিপারেশন নাও। বা ২ টাই অ্যান্সার করার আ মানে চিন্তাভাবনা করো। ওইভাবেই প্রিপারেশন নাও। ঠিক আছে? যাতে করে আগে থেকেই কোনো সিট যাতে তোমরা না হারাও। কারণ এখানে এই ঢাবি ক ভর্তি পরীক্ষায় তোমরা জানো মোটামুটি ১,২০,০০০ ৩০,০০০ মানুষজন কিন্তু পরীক্ষা দিবে। বাট সিট কিন্তু ওই একই ১৮৫১ টাই। ওকে? সো আগে থেকে যদি সিট হারায় বসে থাকো তাহলে কিন্তু আগেই তুমি পিছায় গেলা। ঠিক আছে? সো চান্স পাওয়ার যেই প্রবাবিলিটি সম্ভাবনা সেটা কিন্তু আগেই কমে যাচ্ছে। ওকে? আরো কঠিন হয়ে যাচ্ছে। সো এইজন্যে এটা আমার সাজেশন থাকবে যে খুব বেশি সমস্যা না থাকলে তোমরা ম্যাথ, বায়োলজি ২ টারই হচ্ছে ভালোমতো প্রিপারেশন নাও যাতে এগুলা হচ্ছে ভালোমতো অ্যান্সার করতে পারো। হ্যাঁ, অনেকের খুব বেশি সমস্যা থাকে যে একদম ম্যাথ মাথায় ঢোকে না বা বায়োলজি একদম মনেই রাখতে পারে না। ঠিক আছে? আ এগুলো আমি সমস্যা বলব না। আমি হচ্ছে এমন টাইপের স্টুডেন্টদেরকে হচ্ছে ম্যাথ আর বায়োলজি অ্যান্সার না করতে পরামর্শ দিব, যারা হচ্ছে এইচএসসি তে ঠিকমতো পড়ে নাই বা যাদের আসলে এইচএসসি সিলেবাসটা অনেক বেশি বাকি। হয়তো সে ম্যাথের বলতে গেলে ধরো ১ পেপার পড়েই নাই বা মনে করো যে অনেকগুলা চ্যাপ্টার সে পড়েই নাই। মানে কোনো তার তার কোনো বেসিক আইডিয়াই নাই যে ওই চ্যাপ্টারে কি আছে। ঠিক সেইম ভাবে যদি বায়োলজি এমন থাকে যে তুমি অনেকগুলা চ্যাপ্টার পড়োই নাই। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমি পরামর্শ দিব যে ঠিক আছে তাহলে তুমি বায়োলজির পরিবর্তে বাংলা অথবা ইংলিশ যেটা ভালো ভালো পারো বা যেটা ভালো মানে তুমি অ্যান্সার করতে পারবা মনে হয় সেটার প্রিপারেশন নাও। ওকে? বাট যদি এমন হয় যে বায়োলজি মনে রাখা যায় না, ম্যাথ তোমার তোমার ম্যাথ হচ্ছে মাথায় থাকে না। আমি মনে করি না যে এগুলার জন্য আসলে ম্যাথ, বায়োলজি প্রিপারেশন নিবা না এরকম ডিসিশন নেওয়াটা উচিত হবে। ঠিক আছে? আমি মনে করি যে বায়োলজি প্রিপারেশন, ম্যাথ প্রিপারেশন তোমার শুরু থেকেই নেওয়া উচিত। যদি তোমার এরকম প্রবলেম থাকে যে বায়োলজি মনে থাকে না, দেখো দেখো ভাইয়া আপুরা বায়োলজি হচ্ছে আমার নিজের অনেক মনে থাকতো না। আমি নিজে অনেক কষ্ট করে হচ্ছে বায়োলজি পড়ছি। আমি এটা নিয়ে অনেক কথা বলছি। তোমার এই যে তোমার ভার্সিটির জন্য কিভাবে বায়োলজি পড়বা সেখানে আমি অনেক কথা বলছি। আমার আমার জার্নিটা শেয়ার করছি ওই জায়গায় যে বায়োলজি নিয়ে আমি কি পরিমাণ প্যারা খাইছি। ঠিক আছে? তারপর কিন্তু এই যে সিট হারাবে দেখে আমি কিন্তু বায়োলজির প্রিপারেশনটা বাদ দেই নাই। ওকে? একমাত্র এই সিট হারানোর জন্য। নাহলে আমি বায়োলজি যদি এমন সুবিধা থাকতো যে ঠিক আছে আমি সিট হারাচ্ছি না, তাহলে আমি অবশ্যই বায়োলজি বাদ দিয়ে দিতাম। আমি ইংলিশের হয়তোবা অ্যান্সার মানে ইংলিশের জন্য হয়তো প্রিপারেশন নিতাম। ওকে? সো এটা আশা করি আমার কথাটা আমি একটু জোর দিয়ে বলতেছি। আমি হচ্ছে ভিতরের ইনসাইটটা বুঝাতে পারছি তোমাদেরকে যে কেন ম্যাথ আর বায়োলজির প্রিপারেশনটা শুরু থেকেই নেওয়া উচিত। ঠিক আছে? কারণ না হলে বড় একটা সংখ্যা কিন্তু বড় একটা সংখ্যার সিট কিন্তু তুমি হারায় ফেলতেছো শুরু থেকেই। ক্লিয়ার? তো এই ছিল কথাবার্তা। আহ আশা করি সবকিছু বুঝাতে পারছি যে ক্রাইটেরিয়ার বিষয়গুলো তোমরা বুঝতে পারছো। তারপরে যে কোটার বিষয়গুলো এখানে তোমার ডিটেইলসে বলা আছে যে কি, কি ডকুমেন্টস দেওয়া লাগবে, কোথায় দেওয়া লাগবে, কয়দিনের মধ্যে দেওয়া লাগবে এখানে সব ডিটেইলস দেওয়া আছে। তো যাদের কোটা আছে তারা চাইলে এগুলো দেখতে পারো। বা তোমাদের সময় যখন ভর্তি নির্দেশিকা দিবে তখন এরকম ডিটেইলসে দেওয়া থাকবে। এইটা একটা বিষয়। ও হ্যাঁ, আরেকটা বিষয় একটু বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ওই যে জিপিএর বিষয়টা। জিপিএর বিষয়টা দেখো এখানে ২৩-২৪ এর জন্য কোথায় গেল? হ্যাঁ, এই যে জিপিএটা এটা যেহেতু ২৩-২৪ এর ভর্তি নির্দেশিকা তো এইখানে কিন্তু সেই রেজাল্ট মানে ২৩ সালের যে এইচএসসি রেজাল্ট সেই হিসেবেই কিন্তু এটা দেওয়া ছিল। এখন তোমাদের যেহেতু ২৪ ব্যাচ তোমাদের হচ্ছে সাবজেক্ট ম্যাপিং এর একটা বিষয় অলরেডি শুনতেছি যেটা হবে। ওই হিসেবে রেজাল্ট দিবে। তো তোমাদের ক্ষেত্রে হয়তো জিপিএটা একটু চেঞ্জ হতে পারে। আর কিছু চেঞ্জ হোক না হোক হয়তোবা এই জিপিএটা একটু চেঞ্জ হবে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। এই যে 3.5 যেটা এটা হয়তোবা ৪ করতে পারে। আর এই যে ন্যূনতম যে ৮ এর বিষয়টা এটা হয়তোবা ৮.৫ করলে করতে পারে। এটা আমি সিউর না। এটা আমার পার্সোনাল অপিনিয়ন জাস্ট জানাচ্ছি। এটা জাস্ট আগে থেকে আইডিয়া রাখতে বলতেছি। ঠিক আছে? যে এটা এটা কিন্তু করতে পারে এবার। যেহেতু এবার হচ্ছে সাবজেক্ট ম্যাপিং এর বিষয়টা আসতেছে। তো সাবজেক্ট ম্যাপিং করলে যেটা হয় আ তো আমি যেটা দেখছি আমার সময় এটা হয়েছিল যে এটা অটোপাস ব্যাচ আরকি। তো আমাদের সময় জিপিএ এর সংখ্যাটা অনেক বেশি ছিল। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে জিপিএ এর যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আগের তুলনায় বেশি ছিল। ঠিক আছে? পূর্ববর্তী বছরগুলোর তুলনায়। তো তোমাদেরও যেহেতু এবার সাবজেক্ট ম্যাপিং এর একটা বিষয় আসতেছে, তো আমার আমার পার্সোনাল অপিনিয়ন বা আমার ব্যক্তিগত ধারণা যেটা, সেটা হচ্ছে এই জিপিএ এর ক্রাইটেরিয়া হয়তোবা একটু চেঞ্জ হতে পারে। এটা হয়তোবা ৪ করতে পারে, এটা এই ৮ হয়তোবা ৮.৫ করতে পারে। ঠিক আছে? নাও করতে পারে। এটা জাস্ট আমার পার্সোনাল ধারণা কথা বললাম আরকি। জাস্ট আইডিয়া রাখতে পারো এটা নিয়ে। এই তো মোটামুটি অনেক কিছুই বললাম। যা, যা তোমাদের জানা দরকার, যেসব বিষয়ে তোমাদের বেসিক্যালি অনেক বেশি কনফিউশন থাকে, অনেক বেশি ভুল ধারণা তোমরা নিয়ে রাখো। তো এইগুলো আমি একটু ক্লিয়ার করার ট্রাই করলাম। আশা করি সবাই সবকিছু বুঝতে পারছো। আর যদিও তারপরেও অনেকের যদি মানে কোনো কিছু যদি এখনো কনফিউশন থাকে বা বুঝতে না পারো, সেক্ষেত্রে তোমরা আমাকে হচ্ছে জানাইতে পারো, কমেন্টে জানাইতে পারো। Facebook প্রোফাইলে লিংক দেওয়া থাকবে। আর বিভিন্ন তোমার Facebook গ্রুপ, তারপরে মেসেঞ্জার গ্রুপে লিংক দেওয়া আছে। তোমরা যেকোনো একটাতে জয়েন হয়ে আমাকে জানাইতে পারো, সমস্যা নাই। আমি তোমাদেরকে আবার সহজভাবে বুঝায় দেওয়ার চেষ্টা করব।
এই তো, এছাড়াও যেকোনো কোয়েশ্চেন বা যেকোনো পরামর্শ যদি নেওয়ার থাকে, কোনো অ্যাডভাইস যদি নেওয়ার থাকে, আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের কোয়েশ্চেন গুলার বা যথোপযুক্ত গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আরকি। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ঠিকভাবে পড়াশোনা করতে থাকো, ঠিকভাবে নিজের প্রিপারেশনটা আগাতে থাকো। আশা করি আল্লাহ তোমাদের সবাইকে একটা ভালো রেজাল্ট দিবে। ওকে? তো এই তো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।